নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান সংঘাতে নিহতের মরদেহ ফেরানো হলো দেশে। পাম্পে পাম্পে গাড়ির সারি মজুত ও পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। চীন সহ বিভিন্ন দেশের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ চলে জায়গা আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। কড়াইল বস্তিবাসীর জীবনযুদ্ধে নতুন আশা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী বলছেন বিশ্লেষক। স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা সরকারের। দেশে ভোজ্য তেলের সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহ, বাড়বে না দাম। উৎপাদকদের সঙ্গে জরুরি বৈঠক বাণিজ্য মন্ত্রীর। আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কেনার আহ্বান। জঙ্গল সলিমপুরে ৩৫০০ সদস্য নিয়ে ১৪ ঘন্টার যৌথ অভিযান। কালভার্ট ভেঙে বাধা দেওয়ার চেষ্টা, আটক ১৫। ধরা পড়েনি চিহ্নিত সন্ত্রাসীরা। ২টি অস্থায়ী ক্যাম্প স্থাপন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতার অধীনে প্রথমবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। খামেনি পুত্র মোজতবার প্রতি আনুগত্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মার্কিন অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলি হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপে পরিণত হয়েছে তেহরান। ইরান জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আইআরজিসির বিমান বাহিনীর সদর দফতর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ। এর আগে তেহরানে তেলের ডিপোতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সোমবারও রাজধানীর আকাশ ছিল ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন। লেবাননের বৈরুত ও মারজায়ুনেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে জবাব দিচ্ছে হিজবুল্লাহ। বিভিন্ন স্থানে নেতানিয়াহুর সেনাদের ওপর হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। সোমবার তেল আবিব, জেরুজালেম ও বন্দরনগরী হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। রোববার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানলে কয়েকটি ভবন ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাহরাইনেও ইরানি ড্রোনের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সৌদি আরবের সাইবাহ তেল ক্ষেত্র লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর খবর পাওয়া গেছে। চলমান সংঘাতের মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে। এরই মধ্যে তার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট, বিপ্লবী গার্ড ও সশস্ত্র বাহিনী। মোস্তফা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় ইরানের বিভিন্ন শহরে উল্লাস করেছেন সাধারণ মানুষ। তবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া তার নেতৃত্ব বেশি দিন টিকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। জ্বালানি সংকটের শঙ্কায় আজও পাম্পে পাম্পে গাড়ির সারি। চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পেয়ে কর্মীদের সঙ্গে তর্কে জড়াচ্ছেন কেউ কেউ। মজুতের অভিযোগ, যদিও ডিপো থেকে পাওয়া তেল সুষমভাবে বণ্টনের দাবি পাম্পগুলোর। এদিকে অবৈধ মজুত, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। পাম্পের সামনে লম্বা লাইন আর তেল নিতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে জ্বালানি সংকটের আশঙ্কায় কয়েকদিন ধরেই দেশে পেট্রোল পাম্পগুলোতে এই দৃশ্য পরিচিত হয়ে উঠেছে। কেউ এসেছেন সেহেরি সেরে, আবার কারো অপেক্ষার সময় পার হয়েছে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা। মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার, প্রাইভেট কারে ১০ লিটার এবং মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার তেল নেওয়া যাচ্ছে। কিন্তু প্রয়োজন অনুযায়ী এই পরিমাণকে কম বলছেন চালকরা। হাতিরপুল কাঁচা বাজার থেকে, পরিবাগের ভিতর থেকে, ওইখান থেকে শাহবাগ হয়ে তারপর আইসে এদিকে ঢুকছি। মাইলেজ হচ্ছে 50 কিলোমিটার, তা আমি 100 কিলোমিটার চালাতে পারবো 2 লিটার তেলে। গাড়ির চালকরা তেলের জন্য হন্য হয়ে ঘুরছেন পাম্পে, তুলছেন মজুদের অভিযোগও। এই পরিস্থিতিতে অনেকেই সময় মতো পৌঁছাতে পারছেন না গন্তব্যে। আমার অফিস টাইম, আমার সময় ক্ষতি, আমার স্যারের কাজের ক্ষতি হচ্ছে। কদমতলিতে গেছে, ওখানে পাম্প বন্ধ, তারপরে মতিঝিলে গেছে, ওখানে বন্ধ। এদিকে পাম্প কর্তৃপক্ষের দাবি, রেশনিং পদ্ধতিতেই তেল সরবরাহ করছেন তারা। তবে ডিপো থেকে সময় মতো তেল না আসায় কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের প্রতিদিনই তেলের সরবরাহ স্বাভাবিক আছে আমাদের এই পাম্পে। যারা আসতেছে সরকার নির্ধারিত মাত্রায় আমরা তেল দিচ্ছি, আমাদের এখানে কোনো ধরনের সংকট নেই। ডিপুতে গাড়ি অলরেডি সিরিয়ালে আছে,
যখনই আসবে তখনই দিব, যে লিমিট কইটা দিছে ওইভাবে লিমিট মতো। এদিকে অবৈধ মজুদ, দাম নিয়ন্ত্রণ এবং পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মনিটরিং এর জন্য কেন্দ্রীয় সেল গঠন করেছে বিপিসি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভারতের পর চীনের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ। সচিবালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রেখেছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করেন ইয়াওয়েন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় বাংলাদেশ। মধ্যপ্রাচ্য যুদ্ধের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ঢাকা সফরকালে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের কাছে জ্বালানি সহায়তা চায় সরকার। যুক্তরাষ্ট্রের পর সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাই। আমার তো এনার্জি সিকিউরিটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। তিস্তা প্রকল্প বাস্তবায়নকে চীন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে অর্থমন্ত্রীকে অবহিত করার কথাও জানান ইয়াও ওয়েন। Quite a number of projects carrying on. I can do more than 10 projects carry on, and we're discussing it. We can come up with figures. Some Tista River projects. And we also have some Chinese grants projects, you may be aware. বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত 4টি চীনা প্রতিষ্ঠান $100 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বছরে কয়েক দফা আগুনের সঙ্গে লড়াই করা যাদের নিয়তি, সেই কড়াইল বস্তিবাসীকে আশা দেখাচ্ছে ফ্যামিলি কার্ড। নতুন ঘর নির্মাণ আর নিত্যদিনের সংসার চালাতে ঋণে জর্জরিত এসব মানুষ স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। তাদের প্রত্যাশা ফ্যামিলি কার্ডের মাসিক অর্থ তাদের লড়াই কিছুটা সহজ করবে। কাল কড়াইল থেকেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকের মতে সাধারণের জীবন মান উন্নয়নে এটি যুগান্তকারী উদ্যোগ। মন্ত্রীরা জানান কার্ড বিতরণে থাকবে না দলীয় প্রভাব, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রায় লাখখানেক মানুষের শেষ আশ্রয়ের নাম কড়াইল বস্তি। গত 2 দশকে অন্তত 20 থেকে 25 বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই জনপদে। ফলাফল নিম্ন আয়ের মানুষদের সর্বস্ব হারানো হাহাকার। এখানে বসবাসকারী প্রায় 50,000 নারীর অধিকাংশই কর্মজীবী, যাদের অধিকাংশই 3.5 মাস আগের আগুনের ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি। ধ্বংসস্তূপের মধ্যেই চলছে জীবন জীবিকার লড়াই। আমরা এনুই যাতাই 3 বার ফুরছি, 3 বার ফুইরা হন গরু উঠাইতে রেন করে রেনু ভাই না কোনো হানতে। বারবার আগুনের সঙ্গে লড়াই আর 3 বেলা খাবার নিশ্চিত যখন মূল ভাবনা, তখন পরিবারের বয়োজ্যেষ্ঠদের জন্য ওষুধ কিংবা ভবিষ্যতের জন্য সঞ্চয় রীতিমতো দুঃসাধ্য এসব মানুষের কাছে। তাদের মনে কিছুটা আশা দেখাচ্ছে সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প। তো আমরা কার্ড সবার নিচে ঘরে কেউরির ঘর বাত নাই। 2,2500 কি 1,000 দেয়, তাহলে তো এটা জমা রয়ে গেল। আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম, একটু ওষুধ পানি খাইতে পারি। এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। মঙ্গলবার কড়াইল বস্তি থেকে দেশের 14টি স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন উদ্যোগে কিছুটা সঞ্চয় বা ঋণ পরিশোধের স্বপ্ন দেখছেন নিম্ন আয়ের মানুষ। ঠিক কিছুদিন আগেই আগুনে ভস্মীভূত হয়েছিল এসব ঘর, সেখানে উঠছে নতুন স্থাপনা। মানুষ স্বপ্ন দেখছেন নতুন করে বাঁচার। সেই স্বপ্নে আরেকটু পালকযুক্ত করছে সরকারের ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ। মেগা প্রজেক্টের পরিবর্তে ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগকে যুগান্তকারী বলছেন গবেষক। সুফল নিশ্চিতে স্বচ্ছতায় তাগিদ তার। এটি বাংলাদেশের ক্ষেত্রে একটি যুগান্তকারী একটি পদক্ষেপ হবে। আপনি যদি দেখেন যে রাষ্ট্র তার রিসোর্সকে সরাসরি একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, বিশেষ করে যারা নিম্ন আয়ের, তাদের জীবন মান উন্নয়নের জন্য তারা ব্যয় করবেন। ফ্যামিলি কার্ড নিয়ে সোমবার সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রীরা জানান 5 জনের পরিবার পাবে একটি কার্ড। বেশি সদস্য থাকলে আনুপাতিক হারে বিবেচনা করা হবে। কার্ড বিতরণে থাকবে না দলীয় প্রভাব, অভিযোগ পেলে নেওয়া হবে ব্যবস্থা। এটা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হবে এবং এখানে কিন্তু দুর্নীতির কোনো সুযোগ নাই। টোটালি ফ্রি অফ কস্ট
কোথাও কোনো সুবিধাভোগীর কোনো অফিস থেকে কার্ড কালেক্ট করতে হবে না। অফিস ওনার বাসায় যে ওনার ঘরে যে কার্ড পৌঁছে দিয়ে আসবে, অর্থাৎ সরকারি কর্মচারীরা, কর্মকর্তাগণ। নারীর ক্ষমতায়ন নিশ্চিতে ফ্যামিলি কার্ড পাবেন মা বা পরিবারের নারী প্রধান। পাইলট পর্যায়ে প্রতি পরিবারকে মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মাসিক ২৫০০ টাকা সহায়তা দেবে সরকার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার পরিবারে শোকের মাতম। হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই, স্বাভাবিক আছে সরবরাহও। তবে ভোক্তারা প্রয়োজনের অতিরিক্ত তেল কেনায় কোথাও কোথাও ঘাটতি দেখা দিয়েছে। সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারক ও উৎপাদকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ১ টাকাও দাম বাড়ানো হবে না। ঈদ সামনে রেখে হঠাৎ করেই বাজারে দেখা দিয়েছে ভোজ্য তেলের ঘাটতি। বাড়তি দরে তেল কিনতে হচ্ছে ভোক্তাকে। এমন প্রেক্ষাপটে সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের আমদানিকারক ও উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, দেশে ভোজ্য তেলের পর্যাপ্ত মজুদ আছে, সরবরাহেও কোনো ঘাটতি নেই। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অতিরিক্ত তেল কিনছেন ভোক্তারা। কোনো কোনো স্থানে এর প্রভাব পড়েছে। পরিস্থিতি উত্তরণে প্রয়োজনের বেশি তেল না কেনার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। বাজারে ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। প্যানিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এ সময় বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে নজরদারি আরও জোরদারের ঘোষণা দেন খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এই মুহূর্তে ভোজ্য তেলের দাম ১ টাকাও বাড়ানো হবে না। ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। সার্বিক বিষয়ে সরকার নজর রাখছে জানিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বাণিজ্য মন্ত্রীর। সংকট শব্দটাকে আনবেন না, কারণ এটির শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ধন্যবাদ সবাই। কক্সবাজার সমুদ্র সৈকতে শৃঙ্খলা আনতে সব অবৈধ স্থাপনা ১ সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। জেলার আইন শৃঙ্খলা কমিটির সভায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি। এ সময় উখিয়া টেকনাফ সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকতকে শৃঙ্খলার মধ্যে আনতে সৈকতের সব অবৈধ ও অস্থায়ী স্থাপনা ১ সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং উখিয়া টেকনাফ সীমান্ত এলাকায় মাদক পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম নিজ জেলা কক্সবাজার সফরে এসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার বেলা 11:30টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টানা 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো 1 সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে, বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। মাদক কারবারিদের তালিকা প্রকাশ্যে ঘোষণা করা হবে না। প্রকাশ্যে তালিকা দিলে তার রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে এবং তাতে ভুল ত্রুটি দেখা দিতে পারে। তাই অত্যন্ত পেশাদারভাবে তালিকা তৈরির কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক এবং জুয়া, অনলাইন জুয়া এগুলো বন্ধের জন্য আমরা যা কিছু প্রয়োজন সর্বোচ্চ প্রচেষ্টা করব। সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যারা এখানে সংশ্লিষ্ট আছে সবাইকে অনুরোধ করেছি। প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সব শ্রেণী পেশার মানুষের সম্মিলিত সহযোগিতায় কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অভিযান চালিয়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযানে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর ৩৫০০ সদস্য। তবে
থেমে থাকেনি সন্ত্রাসীরাও। পুলিশ জানায় ট্রাক রেখে ও কালভার্ট ভেঙে অভিযানে বাধা তৈরির চেষ্টা করে তারা। অভিযানে 15 জন আটক হয়েছে। স্থাপন করা হয়েছে যৌথ বাহিনীর 2টি অস্থায়ী ক্যাম্প। প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিৎ থানার বাংলা বাজার এলাকা দিয়ে। খাস জমির 3100 একর এলাকা জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। কয়েক দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে সন্ত্রাসীরা। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। সবশেষ জানুয়ারিতে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। আহত হন আইন শৃঙ্খলা বাহিনীর আরো কয়েকজন সদস্য। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সোমবার ভোর থেকে জঙ্গল সলিমপুরে শুরু হয় যৌথ বাহিনীর সমন্বিত অভিযান। সেনাবাহিনীর নেতৃত্বে র্যাব, পুলিশের 3500 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেন। এ সময় জঙ্গল সলিমপুর এলাকায় হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। আজ থেকে এখানে 2টি ক্যাম্প চলমান থাকবে, বাংলাদেশ পুলিশের একটি ক্যাম্প এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি ক্যাম্প। সমবেতভাবে এই অভিযান পরিচালিত হলো এবং আমরা এই এলাকার উপরে যে সরকারের কর্তৃত্বের একটু সমস্যা ছিল সেটা দূরীভূত হয়ে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মাঠ পর্যায়ে তথ্য পরিকল্পনা এবং প্রত্যক্ষ সহায়তা সহ ইউএবি এর মাধ্যমে প্রাপ্ত ফুটেজ দিয়ে সেনাবাহিনী সার্বিক নেতৃত্বে নিয়ন্ত্রণ করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সৌদি আরবে মিসাইল হামলায় প্রাণ গেছে কিশোরগঞ্জের বাচ্চু মিয়ার। রোববার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারেজ শহরে আল তোয়াইক বলতিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে নিহত হন তিনি। 8 বছর ধরে সৌদি আরবে থাকতেন বাচ্চু। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কটিয়াদির পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়ার 2টি কন্যা সন্তান রয়েছে। এদিকে সৌদি আরবে 2 বাংলাদেশি নিহত ও আহতের ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গাইবান্ধায় আগুনে 6টি দোকান ও কিশোরগঞ্জে 8টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ভোরে পলাশবাড়ির কাশিয়াবাড়ি বাজারে একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যায় ডেন্টাল কেয়ার সহ 6টি দোকান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে কিশোরগঞ্জের গুজাদিয়ায় ইলেকট্রনিক শোরুম, লাইব্রেরি সহ 5টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন সর্বোচ্চ নেতার অধীনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের হামলায় জ্বালানি ছড়িয়ে পড়ায় অগ্নিকূপ তেহরান, সংঘাতে নিহতের মরদেহ ফেরানো হলো দেশে। পাম্পে পাম্পে গাড়ির সারি মজুত ও পাচার রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ। চীন সহ বিভিন্ন দেশের কাছে জ্বালানি সহায়তা চায় বাংলাদেশ। টাকাটা যদি দেয় ওষুধ একটা খরচ চলে লাগা, আমরা একটু বাঁচতে পারলাম, চলতে পারলাম। কড়াইল বস্তিবাসীর জীবনযুদ্ধে নতুন আসা ফ্যামিলি কার্ড কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যুগান্তকারী বলছেন বিশ্লেষক। স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা সরকারের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।